এইচএসসি 25 ব্যাচের ভাইয়াপুদের জন্য আজকের এই আইসিটির সুপার সাজেশন ক্লাস। তো যাদের কাছে আমাদের এই সাজেশন বইটা আছে আইসিটির, তাদের আসলে এই ক্লাসটি করার কোনো প্রয়োজন নয়। তোমরা এই বইটা ভালো মতন প্র্যাকটিস করতে থাকো। এই বই থেকে 80 থেকে 90% প্রশ্ন তোমাদের কমন আসবেই। শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 3 এর সিকিউ অ্যানালাইসিস অ্যান্ড সাজেশনটা দিয়ে। আমরা মূলত চ্যাপ্টার 3 দেখব, তারপর হচ্ছে 4, 5, তারপরে 1, 2, তারপর 6, এভাবে করে তোমাদেরকে সাজেশনটা দিব। তো এখান থেকে মূলত 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। আর এমসিকিউ এবং কখের জন্য সাজেশনটা থাকবে যে শুধুমাত্র বোর্ডেরগুলো পড়ে যাও, যেহেতু সময় নাই। বোর্ডেরগুলা তোমাদের যে গাইড টেস্ট পেপার আছে সেখান থেকে পড়তে পারো, অথবা তুমি যদি আইসিটি এক্সপ্রেস নামের যে নতুন একটা ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে পেজে মেসেজ দিলে তোমাকে বোর্ডের সকল কখ এমসিকিউ এর পিডিএফগুলো দিয়ে দিবে। তো ওখান থেকে এক নজরে যদি প্র্যাকটিস করে যাও তাহলেই এনাফ। তো এবার চলো আমরা দেখি চ্যাপ্টার 3 এর সিকিউ এর জন্য কি কি পড়তে হবে। প্রথমত জানতে হবে রূপান্তর। তোমরা সবাই পারো রূপান্তর, সবচেয়ে সহজ টপিকটাই হলো রূপান্তর। তো রূপান্তর থেকে জাস্ট 2 টাইপ থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে, একটা হলো টাইপ 2 আর একটা হলো টাইপ 3। এখান থেকে প্রশ্ন আসার চান্স 99%। এখান থেকে আসবে স্ট্যান্ডার্ড প্রশ্ন, সহজ প্রশ্ন হলে এই দুইটা থেকেই প্রশ্ন আসবে। কারণ তুমি দেখো এখান থেকে বিগত বছর 14 এবং 11 বার করে প্রশ্ন আসছে। যদি ভাইয়া বাই চান্স প্রশ্নটা একটু কঠিন করে তাহলে হয়তো এই টপিক থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আবার কি? যেমন একটা সংখ্যা তোমাকে দিয়ে বললো যে সেটা হেক্সাতে কনভার্ট করো, তুমি সেটা হেক্সাতে পারো। যদি বলে সেটাকে 5 ভিত্তিক সংখ্যাতে কনভার্ট করো, তুমি কিভাবে করবা? এটা কিন্তু প্র্যাকটিস করে যাবা। আমি বলে দেই, নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর মানে হইল যে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 105, এটা দেওয়া আছে ধরো দশমিকে। তোমাকে বললো এই সংখ্যাটাকে তুমি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। 5 ভিত্তিক, সচরাচর 5 ভিত্তিক তো তোমরা পড়ো নাই, তোমরা পড়ছো কি 8, 16, এগুলাই তো পড়ছো। এই প্রশ্নটাই হলো নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এটা একটু প্র্যাকটিস করে রাখো, প্রশ্ন কঠিন করলে আসতে পারে। এছাড়া সবচেয়ে সহজ হবে টাইপ 2, টাইপ 3, এই দুইটা যারা পারবা তাদের জন্য সহজ। টেস্ট পেপার বা গাইড থেকে এই দুইটা প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবা। তারপর আছে 2 এর পরিপূরক। জাস্ট একটা নিয়ম শিখবা, 2 এর পরিপূরক থেকে 20টা যে প্রশ্ন আসছিল বিগত বছরে সবই তুমি পারবা, জাস্ট একটা নিয়ম শিখে গেলেই এনাফ। এবং টেস্ট পেপার গাইড থেকে তুমি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা। যেই সৃজনশীলে আমার 2 এর পরিপূরক আসছিল ওইটা তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই গেল আমাদের সুপার ইম্পর্টেন্ট 2টা টপিক। এর পরবর্তীতে লজিক গেট সমূহের বর্ণনা একটু ধারণা নিয়ে রাখবা। এটা সহজ, ধারণা নিয়ে রাখবা, কারণ সচরাচর প্রশ্ন হয় না, যদি হঠাৎ চলে আসে যেন তুমি উত্তর করতে পারো বর্ণনামূলক। এটা হলো এটা বর্ণনা, জাস্ট আর কিছুই না। তারপরে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো আমার এটা সমীকরণ দেওয়া থাকবে বা চিত্র দেওয়া থাকবে, সেখান থেকে সত্যক সারণী বাস্তবায়ন করতে বলবে। এখান থেকে বিগত বছর 9 বার প্রশ্ন আসছিল। জাস্ট এই প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে যাবা, ভালো মতো প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? এর পরবর্তীতে সরল সমীকরণ, সরল সমীকরণটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে। লজিক চিত্র থাকবে, সেই চিত্র থেকে তোমাকে সমীকরণ লিখতে বলবে, বাস্তবায়ন করতে লিখতে বলবে। এটাই হলো এখানকার টাইপ। এখান থেকে বিগত বছর 9 বার প্রশ্ন আসছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট, দিতে পারবা, তুমি দিতে পারো। এরপরে আছে ভাইয়া লজিক গেট বাস্তবায়ন। এখান থেকে কি কি পড়ে যাবা? শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নটা পড়ে যাবা, শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়নটা পড়ে যাবা। এই দুইটা প্র্যাকটিস করে গেলেই ভাইয়া মোটামুটি এনাফ, ঠিক আছে? এরপরে প্রশ্ন কঠিন করতে চাইলে এই নিচেরটা দিয়ে দিতে পারে, শুধুমাত্র এক্সঅর বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তুমি যদি এই দুইটা পারো তাহলেই ভাইয়া তুমি নিচেরটাও পারবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই দুইটা থেকেই প্রশ্ন আসবে। ওকে, এর পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট টপিক শেষ। মানে এতক্ষণ যে 4টা না 5টা টাইপ তোমাকে দেখা দিলাম, এই 4টা 5টা টাইপ তুমি যদি নিয়ম পারো তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে উত্তর করতে পারবা। তাছাড়াও অনেক সময় অ্যাডার থেকে প্রশ্ন আসতে দেখা যায় খুব বেশি, সচরাচর এখান থেকে প্রশ্ন খুব বেশি হয় না। আগেরগুলোতে দেখছো কি 7টা, 8টা, 9টা, 10টা করে প্রশ্ন আসতেছে, এখান থেকে মাত্র কম। তারপরেও এখান থেকে যদি তুমি পড়ে যাইতেই চাও, তুমি পড়ে যাবা হচ্ছে বাইনারি অ্যাডারটা, তারপরে হইলো হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের বর্ণনা একটু দেখে যাবা, তারপরে ফুল অ্যাডার বর্তনী বাস্তবায়নটা দেখে যাবা। এই কয়েকটা দেখে গেলেই ভাইয়া এখান থেকে মোটামুটি তোমার এনাফ, তুমি সৃজনশীল প্রশ্ন আসলেই তুমি উত্তর করতে পারবা। ওকে ফাইন, এটা গেল আমাদের চ্যাপ্টার 3। আরেকবার একটু যদি দেখাই দেয় চ্যাপ্টার 3 থেকে সিকিউ এর জন্য আমাকে কি কি পড়তে হবে। জাস্ট টাইপ 2, টাইপ 3, অন্যান্য থেকে দশমিক। অন্যান্য থেকে দশমিক মানে বাইনারি থেকে দশমিক হইতে পারে, হেক্সা থেকে দশমিক হইতে পারে, অক্টাল থেকে দশমিক হইতে পারে। আর অন্যান্য মানে হচ্ছে অক্টাল থেকে হেক্সাতে যাওয়া, হেক্সা থেকে অক্টালে আসা, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। এই যে এগুলো হলো অন্যান্য, এগুলো হচ্ছে মূলত বাইনারির মাধ্যমে যাইতে হয়। যেমন ধরো তোমাকে যদি প্রশ্ন বলে যে অক্টাল থেকে তুমি হেক্সাতে যাও, অক্টাল থেকে হেক্সাতে তুমি সরাসরি যাওয়ার চাইতে প্রথমে তুমি অক্টালকে বাইনারিতে নিবা, 2তে নিবা, তারপর বাইনারি থেকে তুমি হেক্সাতে নিবা। অক্টাল থেকে বাইনারিতে যাওয়া খুব সহজ, 3 বিট করে নিলে হয়। আবার বাইনারি থেকে হেক্সাতে যাওয়া সহজ, 4 বিট করে নিয়ে সাজাইলেই
হয়ে যায়, 4 বিট করে সাজিয়ে হেক্সার রিপ্লেসমেন্ট করে দিলেই এনাফ। এটা তোমরা আসলে আশা করি পারো। তারপর 2 এর পরিপূরক থেকে নিয়মটা শিখবা, 2 এর পরিপূরক থেকে প্রশ্ন আসবে, এটা থেকে আসবে, এটা থেকে আসবে, এই দুইটা থেকে আসবে, যেগুলো দাগাই দিলাম সেগুলো তুমি যদি টেস্ট পেপার বা গাইড থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তাহলে এনাফ। আর যাদের কাছে আমাদের বই আছে, বইতে দেখবা খুব সুন্দর করে প্রশ্নগুলো সাজানো আছে, এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের এনাফ। এখানে সবই প্র্যাকটিস করতে হবে না, প্রথম একটা দুটো প্র্যাকটিস করলেই ভাইয়া ডান। তো এবার চলে যাই আমরা চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4-এর সিকিউ এর জন্য তোমাকে কি কি পড়তে হবে। তো চলো শুরু করি চ্যাপ্টার 4-এর সিকিউ অ্যানালাইসিসটা। তো এখান থেকে দেখো কি কি পড়া লাগবে আমাদের। প্রথমত হলো আছে টপিক 1 ওয়েবসাইটের প্রকারভেদ, খুব বেশি ইম্পর্টেন্ট না, জেনে রাখলে ভালো। তারপরে আছে ওয়েবসাইটের কাঠামো, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ধরা যায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। তবে এখান থেকে প্রশ্ন আসলে এই দুই টাইপ থেকে আসবে, লিনিয়ার কাঠামো বর্ণনা করো, আর একটা হলো কোনটি সুবিধাজনক, কোনটি সুবিধাজনক এটা আসবে, আর লিনিয়ার কাঠামো এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো কোনটি সুবিধাজনক এটা যদি পারতে চাও অবশ্যই তোমাকে ট্রি কাঠামো সম্পর্কেও ধারণা রাখতে হবে, হাইব্রিড সম্পর্কে ধারণা রাখতে হবে, নেটওয়ার্ক সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ প্রশ্নটা উদ্দীপকটা এরকম আসবে, কিছু ব্যাখ্যা দিয়ে তারপরে বলবে যে উদ্দীপকের অমক সাহেব বা তমক সাহেবের মধ্যে কোন কাঠামোটা সুবিধাজনক বলে তুমি মনে করো, বর্ণনা করো। এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে এখান থেকে, এইভাবে প্রশ্ন আসতে পারে। আর লিনিয়ার কাঠামো থেকে সরাসরি আসতে পারে, যে ধরো উদ্দীপকগুলো কিভাবে আসে এটা তোমরা আমাদের এই বইয়ের পরের পেজগুলোতে দেখতে পারবা, অথবা গাইড বা টেস্ট পেপারে থাকলেও তুমি দেখতে পারবা যে আসলে উদ্দীপক কেমন আসে। উদ্দীপকটা ধরতে পারলে তুমি লিনিয়ার কাঠামো বর্ণনা করতে পারবা। এখান থেকে যে 6টা প্রশ্ন আছে 6টা উত্তর একই, জাস্ট একটা পারলে এনাফ। তো এই হলো আমাদের টপিক 2 এর সাজেশনটা। তারপরে 2টা বাদ, ওখান থেকে প্রশ্ন তেমন আসে না। এটা ইম্পর্টেন্ট টপিক 5টা, টপিক 5-এর বুলেট ও নাম্বারিং, ভাইয়া মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। বুলেট এবং নাম্বারিংটা যদি না পারো ভালো করে আজকে পড়ে যাবা। এবং বুলেট ও নাম্বারিং থেকে দেখো বিগত বছরে 11 বার প্রশ্ন আসছে, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসবে। তো বুলেট নাম্বারিংটা কখনো এরকম থাকবে, কখনো হচ্ছে ধরো এটা ভরাট করা থাকবে বুলেট, কখনো হচ্ছে শুধু এরকম থাকবে। তারপর হচ্ছে বইতে যে কয়টা বুলেটটা আছে নাম্বারিং আছে সেগুলো শুধু দেখে যাবা, ঠিক আছে। এর পরবর্তীতে ভাইয়া আমাদের হাইপার লিঙ্ক থেকে অনেক বেশি প্রশ্ন আসে, হাইপার লিঙ্কের নিয়ম আর বুলেট নাম্বারিংয়ের যে নিয়মগুলা বা কীভাবে এগুলো মানে হচ্ছে HTML লিখতে হয়, এই দুই টাইপের, এটা যদি তুমি শিখে যেতে পারো তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, অ্যান্ড আসলে উত্তর করতে পারবা। এর পরবর্তীতে ভাইয়া যদি বলি HTML টেবিল তৈরি, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আবার বললাম জাস্ট এই চ্যাপ্টারের 2টা টপিক যদি ইম্পর্টেন্ট বলি তাহলে একটা হলো বুলেট নাম্বারিং, HTML ট্যাগের ব্যবহার, আর একটা হলো টেবিল তৈরি করা। এই দুইটা থেকে প্রশ্ন আসবে। বেসিক টেবিল থেকে মোটামুটি বিগত বছরে 8 বার প্রশ্ন আসছে, একদম সিম্পল টেবিল আসবে, সিম্পল টেবিল দিয়ে বলবে যে ভাইয়া এটা HTML-এ লিখো, HTML দিয়ে এই টেবিলটা তৈরি করো, সিম্পল টেবিল। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ভাইয়া কল স্প্যান রো স্প্যান। কল স্প্যান রো স্প্যানটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই যদি না জানো সেটা বলে দেই। সিম্পল টেবিলটা এরকম হয়, আর কল স্প্যান রো স্প্যানের ক্ষেত্রে আমার টেবিলটা একটু গ্যাঞ্জাম টেবিল হয়। গ্যাঞ্জাম টেবিল বলতে ধরো এরকমই হইলো, কিন্তু এটা 2টা ভাগে আবার এটা 2টা ভাগে, এরকম এরকম যদি হয় সেটা কল স্প্যান রো স্প্যানতে ইউজ করতে হয়। অর্থাৎ 2টা কলাম মিলে আমার একটা হয়ে গেছে, 2টা রো মিলে একটা হয়ে গেছে, এরকম কেজের ক্ষেত্রে, এরকম চিত্রের ক্ষেত্রে, হয়তো আমি সঠিকভাবে চিত্র আঁকাইতে পারি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, এরকম কেজের ক্ষেত্রে রো স্প্যান কল স্প্যানের ব্যবহার করতে হয় এখন। এবং এই টাইপটা থেকে বিগত বছর 14 বার প্রশ্ন আসছে, মানে সুপার লেভেলের ইম্পর্টেন্ট। তুমি যদি জাস্ট বেসিক টেবিলটা আর টেবিলের রো স্প্যান কল স্প্যান কীভাবে দিতে হয় এই দুইটা পারো তাহলে তোমার প্রশ্ন কমন আসবে। আর প্রশ্ন যদি কঠিন করে তাহলে পরেরটা আসবে, সারিকে কলামে রূপান্তর, কলামকে সারিতে রূপান্তর, খুব বেশি আসে নাই, মাত্র 2 বার আসছে। তবে কঠিন প্রশ্ন করলে এটা দিয়ে দেয়, নর্মালি স্ট্যান্ডার্ড প্রশ্ন করলে এই 2টা থেকেই আসে। তাহলে আরেকবার যদি বলে দেই এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, ওয়েবসাইটের কাঠামোর এই 3টা টাইপ পড়বা, মূলত কোনটি বেশি সুবিধাজনক এবং লিনিয়ার কাঠামো। তবে সুবিধাজনক পারতে হলে বাকিটাও পড়ে রাখতে হবে। HTML-এর বুলেট ও নাম্বারিং, হাইপার লিঙ্ক, এই 2টা। আরেকটা হলো বেসিক টেবিল কিভাবে বানাইতে হয় HTML দিয়ে, আর কল স্প্যান রো স্প্যান, এই 2টা পড়ে গেলেই প্রশ্ন কমন আসবে। কি কি টাইপের প্রশ্ন আসে আমরা খুব সুন্দর করে সাজাই দিয়েছি, আসলে এটা তো এখন দেখানোর সময় নাই, কারণ এখন আমি যদি সবগুলো প্রশ্ন টাইপ ওয়াইজ দেখাইতে যাই, দেখো ভাইয়া এই টপিকটা HTML বুলেট নাম্বারিং থেকে এইভাবে প্রশ্ন আসে। এই যে বুক লিস্ট দিয়ে দিছে, বলছে যে পেজ তৈরি HTML কোড লেখো, তারপরে এখানে আরেকটা দিয়ে দিছে। এখন এগুলা প্রত্যেকটা কি তোমাকে আমি দেখাইতে পারবো, সেই সময় কি আছে এখন
দেখো আমি যদি তোমাকে প্রত্যেকটা দেখাইতে যাই যে এই যে যশোর বোর্ড 23-এ এরকম একটা দিয়ে দিছে, বলছে যে এটা তুমি HTML কোড লিখো, এটার প্রত্যেকটাই বুলেট নাম্বারিং, একটার পরে আরেকটা, এটার আন্ডার এইটা, এটার আন্ডার এইটা, এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাইতে হবে ভাই। গাইড টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে না গেলে কিন্তু পারবা না। আমি জাস্ট টপিকগুলো দিলাম, তুমি গাইড টেস্ট পেপার থেকে এই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো, যে এটা একদম সহজ, সেগুলো খুব সুন্দর করে, এটা একটু সহজ প্র্যাকটিস করে যাবা। তারপরে দেখো এটা আবার একটু কঠিন, এটার কোডটা কঠিন না, একবার হচ্ছে তোমার এটার বলে স্ট্রাইক থ্রো টাইপের কিছু বলে, মানে কেটে দেওয়া, তারপর হচ্ছে আন্ডারলাইন, এখানে আবার একটা বোল্ড, তারপরে হচ্ছে এখানে বোল্ড, এটা আবার মানে হচ্ছে ইটালিক। তো এইরকম করে ভাইয়া প্র্যাকটিস করে যাইতে হবে এই প্রশ্নগুলো। এবার চলো আমরা চ্যাপ্টার 5-এ চলে যাই, যে চ্যাপ্টার 5-এর সিকিউ থেকে কি কি পড়তে হবে। তো দেখো চ্যাপ্টার 5-এ আমরা সিকিউর জন্য যে সাজেশনটা দিব সেটা হচ্ছে এখান থেকে। প্রথমটা হলো প্রোগ্রামের ভাষা, এখান থেকে প্রশ্ন আসে খুবই কম। অ্যালগোরিদম থেকে মোটামুটি প্রশ্ন আসবে, অ্যালগোরিদম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ধারা থেকে। ধারার অ্যালগোরিদমগুলো ভাইয়া টেস্ট পেপার গাইড থেকে শিখে যাবা। আর যাদের কাছে আমাদের বই আছে, এই বইটা খুব সুন্দর করে প্রশ্ন উত্তর সহ আছে, বইটা কিনো নাই, আফসোস করে লাভ নেই এখন। জাস্ট টেস্ট পেপার গাইড থেকে ধারার প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? প্রশ্ন আসবে, গ্যারান্টি দিয়ে দিলাম। অ্যালগোরিদম থেকে ধারার অ্যালগোরিদম গঠন প্রশ্ন আসবে। এর পরবর্তীতে চলে যাই ফ্লোচার্ট থেকে কোনটার ফ্লোচার্ট আসবে, এই যে ধারা, একইভাবে ধারার অ্যালগোরিদম, ধারার ফ্লোচার্ট মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। যদি না পড়ে যাও, না প্র্যাকটিস করে যাও, ধরা খাবা, এক কথায় বলে দিলাম। ধারা, তারপরে হচ্ছে আর কি, আর হচ্ছে গাণিতিক সূত্রের ফ্লোচার্ট, একদম বেসিক ভাইয়া। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তারপরে হইলো হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফল এই ধরনের, তারপর হচ্ছে যোগ, দুইটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল, এরকম বেসিক যেটা সেটা দিয়ে ফ্লোচার্ট আসবে। এবং ধারার ফ্লোচার্ট মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, দাগায় দিলাম, পড়ে যাইতে পারো। ওকে, এরপরে আগাই। এরপরে ভাইয়া কি আছে, এরপরে আছে ভাইয়া বেসিক প্রোগ্রামিং, গাণিতিক সূত্র। তুমি যদি জাস্ট গাণিতিক সূত্রগুলো পারো, সেগুলো দিয়ে বেসিক প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, সি প্রোগ্রামিং, সেটা প্র্যাকটিস করে গেলেই হবে। এরপরে কন্ডিশনাল বা ইফ এলস ইম্পর্টেন্ট শুরু হচ্ছে এই যে এখন। ইফ এলস দিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয়, এখান থেকে মোটামুটি প্রশ্ন আসছে, তবে প্রশ্ন খুব বেশি আসছে এরকম না, 3 বার 2 বার 1 বার করে আসছে। সামনে আমরা গেলে ইম্পর্টেন্ট পাবো, দেখো। তবে এগুলো ভাইয়া প্র্যাকটিস করে যাবা, এগুলো প্র্যাকটিস করে না গেলে তুমি দেখবা যে নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য, একটি বর্ষ অধিবর্ষ কিনা যাচাই, দল গঠন করো, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এই 4টা টাইপের সি প্রোগ্রামিং যদি শিখে যাইতে পারো, তাহলে ভাইয়া প্রশ্ন কমন আসবে। প্রশ্ন কমন আসবে এরকম না, প্রশ্ন কমন আসলে উত্তর করতে পারবা, ব্যাপারটা হলো এরকম। দল গঠনটা কি, তোমাকে বলবে যে একটা ক্লাসের 100 জন স্টুডেন্ট আছে, এদেরকে 3টা সেকশনে আমি ভাগ করতে চাই, 3টা সেকশনে ভাগ করতে চাই। যারা 80 মার্কস পাইছে তাদেরকে এ সেকশনে রাখবা, যারা 70 মার্কস পাইছে তাদেরকে বি সেকশনে রাখবা, যারা 60 বা তার নিচে পাইছে তাদেরকে সি সেকশনে রাখবা। মানে মার্ক অনুযায়ী। আচ্ছা, 100 জন স্টুডেন্টের মার্ক দিয়েছে, ধরো রেজাল্ট দিছে, সেই রেজাল্টের ভিত্তিতে বললো 3টা সেকশনে ভাগ করো, এটাই হলো দল গঠন। এটা মনে হয় 2018 সালে আসছিল, আমাদের সময় আসছিল, তো খুবই ভালো। তো আমি উত্তর করতে পারছিলাম, A+ পাইছিলাম। সো ওই 18 সালের এই প্রশ্নটা তোমরা দেখে যাও যে কীভাবে এটা উত্তর করতে হয়, ঠিক আছে? এর পরবর্তীতে আরও যেগুলো আছে এগুলো তোমরা পারবা, একটা বর্ষ অধিবর্ষ কিনা এটা পারার মতো, জাস্ট সাজেশনটা দেখো। এরপরে ভাইয়া লুপ স্ট্রাকচার মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, লুপ থেকে প্রশ্ন আসবেই গ্যারান্টি। লুপ থেকে আমার যদি 12 সংখ্যাটার দিকে তাকাও, তাহলে তুমি বুঝবা যে লুপ থেকে প্রশ্ন কোনটা আসবে, ধারার যোগফল নির্ণয়, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তুমি দেখতেই পাইছো ধারার অ্যালগোরিদম ইম্পর্টেন্ট, ধারার ফ্লোচার্ট ইম্পর্টেন্ট, ধারার যোগফল নির্ণয় করার যে প্রোগ্রামটা আছে এটাও মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তুমি যদি শুধু ধারা পড়ে যাও তাহলে তুমি পাস করতে পারবা, কঠিন কিছু না। প্রোগ্রামিং অনেকেই কঠিন থেকে বাদ দিয়ে দাও ভাই, সহজ, জাস্ট কয়েকটা দেখে যাবা, টেস্ট পেপার গাইড থেকে কয়েকটা দেখে যাবা, ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম দেখে যাবা, ওকে ফাইন। এর পরবর্তীতে চলে যায় ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট দিয়ে কিভাবে ধারার যোগফল নির্ণয় করতে হয় ভাই, ভাইরে ভাই, শুধু ধারা এত মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। লুপ স্টেটমেন্ট মানে ডো হোয়াইল দিয়ে তুমি কিভাবে ধারার যোগফল নির্ণয় করবা, এখান থেকে প্রশ্ন আসতেছে। আর হতেছে
গো টু ব্রেক কন্টিনিউ থেকে 5টা প্রশ্ন আসে বিগত বছর, এটাও তুমি দেখে যাবা। আচ্ছা পুরো জিনিসটা আবার একটু সামারি করে দিই যে ভাইয়া তুমি আসলে কি কি পড়ে গেলে তোমার প্রোগ্রামিং থেকে প্রশ্ন কমন আসবে। প্রথমত অ্যালগরিদমের থেকে কি পড়ে যাবা, অ্যালগরিদম থেকে তুমি পড়ে যাবে এটা ধারার অ্যালগরিদম, সিম্পল হিসাব, ধারার অ্যালগরিদমের যতগুলো প্রশ্ন আছে তুমি পড়ে যাবা। তারপরে ফ্লো চার্টে তুমি সেম ফ্লো চার্টেও তুমি হচ্ছে ভাইয়া ধারার ফ্লো চার্টগুলো তুমি শিখে যাবা, ধারার ফ্লো চার্ট কীভাবে লিখে এটা শিখে যাবা। তারপরে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের এই কয়েকটা দেখে যাবা, এই কয়েকটা পারলেই এনাফ। কিভাবে দল গঠন করতে হয়, অধিবর্ষের ব্যাপার, এটা 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 পারবা। তারপরে হলো ভাই লুপ স্টেটমেন্ট, কিভাবে লুপের মাধ্যমে ধারার যোগফল নির্ণয় করতে হয় এটা তুমি প্র্যাকটিস করে যাবা। তারপরে কিভাবে ডো হোয়াইল দিয়ে আমার ধারার যোগফল নির্ণয় করতে হয় সেটা তুমি শিখে যাবা। মেইনলি হচ্ছে ধারা থেকে আসতেছে, ফর লুপ দিয়ে কিভাবে ধারার যোগফল নির্ণয় করতে হয় এটা, আরেকটা হলো ডো হোয়াইল দিয়ে কিভাবে ধারার যোগফল নির্ণয় করতে হয় এটা। একই প্রোগ্রাম ফর লুপ দিয়েও করা যায়, ওই সেম প্রোগ্রামটা ভাইয়া ডো হোয়াইল দিয়ে করা যায়। এরকমভাবে প্রশ্ন আসবে যে উদ্দীপকে ফর লুপ দিয়ে একটা ধারার যোগফল দিয়ে দিছে প্রোগ্রাম, তোমাকে বলবে যে ভাইয়া উপরের প্রোগ্রামটা, উদ্দীপকের প্রোগ্রামটা কি ফর লুপ দিয়ে দিছে, সেটা কি ডো হোয়াইল দিয়ে লেখা যাবে? তুমি তখন ডো হোয়াইল দিয়ে ওই ধারার প্রোগ্রামটা লিখে দেবে। একইভাবে ডো হোয়াইল দিয়ে একটা উদ্দীপক দেওয়া আছে, তোমাকে বলবে এটা ফর লুপ দিয়ে লিখো, যেন তুমি পারো। আর গো টু ব্রেক স্টেটমেন্ট খুব বেশি আসে না, তবে দেখে যেতে পারো। ঠিক আছে, এই হলো আমাদের চ্যাপ্টার 5-এর সাজেশন। আর চ্যাপ্টার 6 তো তোমাদের শর্ট সিলেবাসে নাই, তো চ্যাপ্টার 6টা আর দেখানোর দরকার নাই। এবার আমরা চ্যাপ্টার 1 এবং 2-তে চলে যাই। চ্যাপ্টার 1 এবং 2 থেকে তুমি পারতে পক্ষে উত্তর করবা না। তুমি যদি অনেক বেশি মার্কস পাইতে চাও তাহলে চ্যাপ্টার 3, 4, 5 এখান থেকে উত্তর করবা, কারণ এখান থেকে একটা মার্কস কাটার সুযোগ নাই। তোমার যদি প্রোগ্রাম হয় 4-এ 4 দিতে হবে, তোমার যদি HTML কোডটা ঠিক হয় তোমাকে 4-এ 4 দিতেই হবে। কিন্তু চ্যাপ্টার 1, 2 থেকে তুমি যতই ভালো লেখো না কেন, হুবহু বই থেকে লিখেও তুলেও যদি দাও, টিচার তোমাকে ফুল মার্কস দিবে না, বর্ণনামূলকে ফুল মার্কস দেয় না। তারপরেও যদি বাই চান্স দেখো যে কমন আসে নাই বা উত্তর করতে পারতেছো না, তাহলে সেই ক্ষেত্রে তো এইটাতে পড়তেই হবে। সো দেখো এখান থেকে কিছু পড়ে গেলে প্রশ্ন কমন আসবে, জাস্ট কিছু কয়েকটা জিনিস মুখস্থ করে যাবা। একটা হলো চ্যাপ্টার টপিক 1 থেকে যদি না পড়ো সমস্যা নাই, ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তিটি এটা শিখে যাবা, আর ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্র হুবহু মুখস্থ করে যাবা, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে ফাইন। তারপরে রোবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটির চেয়ে ইম্পর্টেন্স কম, এটা বেশি ইম্পর্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটিটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। আর রোবোটিক্সের সেম প্রযুক্তিটি ব্যাখ্যাটা মানে মেইনলি 1-2 বার করে পড়ে যাবা, যেন পরীক্ষার হলে গিয়ে লিখতে পারো গুছাইয়া। রোবোটিক্সের ভূমিকা এবং রোবোটিক্সের প্রযুক্তি ব্যাখ্যা, এই দুইটা থেকে প্রশ্ন আসলে যেন উত্তর করতে পারো, ইম্পর্টেন্ট। তারপরে আছে ক্রায়োসার্জারিটা বেশি ইম্পর্টেন্ট, 8বার প্রশ্ন আসছে, ভার্চুয়াল রিয়েলিটির মতোই ইম্পর্টেন্ট এটা। এখান থেকে ক্রায়োসার্জারির প্রযুক্তি ব্যাখ্যাটা আসবে। এটাই ক্রায়োসার্জারি মানে হচ্ছে একটা চিকিৎসা, ওই যে নাইট্রোজেন গ্যাস টেস্ট দিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় দিয়ে কাজ করতে হয়, টিউমার ধ্বংস করতে হয়। সো এটা তোমরা একবার রিডিং পড়ে গেলে এই পরীক্ষায় উত্তর করতে পারবা। ঠিক আছে, এর পরবর্তীতে আছে বায়োমেট্রিক্স থেকে কি আসবে, বায়োমেট্রিক্স থেকে আসবে তুলনামূলক আলোচনা, সবচেয়ে বেশি আসে তুলনামূলক আলোচনা। তোমাকে বলবে যে একটা অফিসে কুদ্দুস একটা অফিসে গেল, যাওয়ার সাথে সাথে দরজা খুলে গেল, আবার রহিম আরেকটা অফিসে গেল, সে ওখানে চোখ দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। তখন তোমাকে বলবে যে দুইজনের মধ্যে কার প্রযুক্তিটা বেশি সুবিধাজনক, এই টাইপের প্রশ্ন আসবে। এটা পারতে গেলে এই জন্য এগুলোও পারতে হবে, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি পারতে হবে, ফেস রিকগনিশন পারতে হবে, আইরিস বা রেটিনা স্ক্যান পারতে হবে। একদম সহজ, 1-2 বার রিডিং দিলেই পারা যায়। এর পরবর্তীতে বায়ো ইনফরমেটিক্স খুব বেশি ইম্পর্টেন্ট না, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ইম্পর্টেন্ট। প্রযুক্তি ব্যাখ্যা করো, এটা তুমি শিখে যাবা। আরেকটা হলো ভূমিকা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা, এই দুইটা শিখে গেলে তুলনামূলক আলোচনা যদি আসে উত্তর করতে পারবা, খুব বেশি একটা আসে না। এরপরে ন্যানো টেকনোলজি থেকে তুমি ন্যানো টেকনোলজির প্রযুক্তিটি শিখে যাবা। মানে প্রত্যেকটা যেটা বললাম, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, আর হলো কি আমাদের বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, এই কয়েকটার তুমি যদি প্রযুক্তিটা মানে বেসিক যে এই জিনিসপাতিগুলো কীভাবে কাজ করতেছে এটা শিখে গেলেই উত্তরগুলো করতে পারবা। ঠিক আছে, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা একবার রিডিং দিলে বানায় লিখতে পারবা, প্যারা নাই। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1-এর সাজেশন। তার পরবর্তীতে প্রশ্নগুলো আমরা সুন্দর করে দিছি ভাই, এই প্রশ্নগুলো তোমাদেরকে এখন দেওয়া সম্ভব না, বই যারা কিনছো তারা টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে গেলেই হবে। এবার চলে যাই চ্যাপ্টার 2-তে। তো দেখি চ্যাপ্টার 2 থেকে কি পড়তে হবে। চ্যাপ্টার 2 থেকে প্রথমেই পড়তে হবে ভাইয়া, প্রথম 2টা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে ধারণা নিয়ে রাখতে হবে। আমি বারবার বলতেছি ধারণা নিয়ে রাখা লাগবে, ইম্পর্টেন্স না, ধারণা নিয়ে রাখতে হবে। টপিক 3 তার মাধ্যম থেকে তুমি 3টা জিনিস পড়ে যাবে। একটা হলো কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য, ফাইবার অপটিকের বৈশিষ্ট্য, টুইস্টেড পেয়ার কেবলের, এই 3টার বৈশিষ্ট্য তুমি যদি শিখে যাও, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ফাইবার অপটিক কেবলের বর্ণনা, এটা শিখে গেলে এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। আর তুলনামূলক বিশ্লেষণ থেকেও প্রশ্ন আসবে। তুমি যদি 3টা শিখে যাও তাহলে অনেক সময় বলবে যে ফাইবারের থেকে টুইস্টেড পেয়ার কেবল ভালো, বর্ণনা করো। এইভাবে আসবে না, উদ্দীপক দিয়ে আসবে। উদ্দীপকে একজনে ফাইবার ইউজ করতেছে, আরেকজনে টুইস্টেড ইউজ করতেছে,
তো এখন কারটা ভালো এটা আসবে, ঠিক আছে। তারপর তারবিহীন মাধ্যমে যদি যাই, তারবিহীন মাধ্যম থেকে প্রশ্ন আসবে আমার এই যে দুইটা থেকে, এই দুইটা কি কি, একটা হলো ওয়াইফাই আর একটা হলো ওয়াইম্যাক্স। ওয়াইফাই ওয়াইম্যাক্স থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তারপরেও তুমি যদি ব্লুটুথটা সহ দেখে যাও খুব ভালো। ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্লুটুথ এই তিনটা দেখে যাবা, আর হতো এই তিনটা যদি পারো তাহলে এটাও পারবা। তারযুক্ত তারবিহীন মাধ্যমের তুলনা, তারযুক্ত ভালো না তারবিহীন ভালো, এটার তুলনা তুমি নিজেই বানায় লিখতে পারবা যদি এগুলো একটু পড়া থাকে। কারণ শুধুমাত্র বানায় লিখতেই হবে না যে এটা ভালো এটা ভালো, এক কথায় বলে দিলে উত্তর পাবা না, মানে ভালো মার্কস পাবা না। তোমাকে ওখানে ওয়াইফাই ওয়াইম্যাক্সের কথা বলতে হবে যে তারবিহীন মাধ্যম আছে এই কয়েকটা, তারপর হচ্ছে তার সহ মাধ্যম হচ্ছে আমাদের এই চারটা, এর মধ্যে এটা এটার এই বৈশিষ্ট্য, এটা এটার এই বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য আলোচনা করলে দেখা যায় যে এটাই ভালো, এইভাবে করে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে। তারপর বিভিন্ন প্রজন্মের মোবাইল এটা দেখে যাওয়া, এখান থেকে প্রশ্ন আসে। দ্বিতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য, তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য, যে 3G 4G 5G এগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ করে যাবা, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, আসতে পারে। তারপর হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ল্যান ওয়ান প্যান, তবে ধারণা নিয়ে যাবা। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি কিন্তু বলেই দিতেছি ভাই, যে তার মাধ্যমটা ইম্পর্টেন্ট, এখানকার ফাইবার অপটিকটা ইম্পর্টেন্ট, তারপরে এখানে তার বিহীনের মধ্যে ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্লুটুথ এই তিনটে ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে বিভিন্ন প্রজন্মের মোবাইল 3G 4G 5G এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে যেতে হবে। তারপরে এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটাও বেশি একটা ইম্পর্টেন্ট না। এর পরবর্তীতে ইম্পর্টেন্ট হলো এটা, এই যে যেখান থেকে বিগত বছর 13 বার প্রশ্ন আসছে, কোনটি সুবিধাজনক। নেটওয়ার্ক টপোলজি অনেক বেশি ইম্পর্টেন্ট, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড ম্যাশ, এই 6টা তুমি পড়ে যাবা। এই 6টা কোনটা কি বুঝে যাবা, কোনটার চিত্র কিভাবে লিখে, কোনটার বর্ণনা কি খুব সুন্দর করে লিখে যাবা। লিখার পরে তোমাকে এইটা আসবে পরীক্ষায়, কোনটি সুবিধাজনক। এক লোক বাস টপোলজি ইউজ করতেছে, বা একটা চিত্র দিবে যেটা বাস টপোলজিকে ব্যাখ্যা করে, আর একটা চিত্র দিবে যেটা রিং টপোলজিকে ব্যাখ্যা করে, এখানে কম্পিউটারগুলো থাকবে। তখন তোমাকে বলবে যে ভাইয়া এই যে বাস টপোলজি আর রিং টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। সো আশা করি তুমি আমার সাজেশন ক্লাস বুঝতে পারছো, এই অনুযায়ী সুন্দর করে যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলা প্র্যাকটিস করবা। এবার এমসিকিউ এবং কখের জন্য তাহলে কি করবা ভাইয়া। এমসিকিউ এবং কখের জন্য বইয়ের বোর্ড থেকে তোমাদের একটা বই দিয়েছিল, সেটা একটু পড়তে হবে, প্লাস বোর্ডের যত এমসিকিউ কখ আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো আমাদের এই বইতে খুব সুন্দর করে আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ দিয়েছি, নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, পিকোনেটের কোনটির সাথে সংশ্লিষ্ট, হটস্পট কি, কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ভাই আশা করা যায় কখন নিয়ে আর প্যারা হবে না। আর সিকিউ এর জন্য যা যা দেখালাম এইভাবে প্র্যাকটিস করতে থাকো ভাইয়া, আশা করি ভালো একটা পরীক্ষা তুমি দিতে পারবা। জাস্ট প্র্যাকটিস করো প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের ভাইয়া সাজেশন ক্লাস। আর যারা হচ্ছে এই যে কখের পিডিএফটা নিতে চাও, আইসিটি এক্সপ্রেস পেজের লিঙ্ক আমি কমেন্টে ডিসক্রিপশনে সব জায়গায় দিয়ে রাখবো, ওই পেজে ফলো দিয়ে, নতুন পেজে ফলো দিয়ে জাস্ট ওই পেজে মেসেজ করবা, তাহলে তোমাকে পিডিএফ লিঙ্কগুলো দিয়ে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।